তরি হা হয়ে নির্ঝরের মুখপানে চেয়ে আছে। নিজেকে তার কেমন অনুভূতি শূন্য মনে হচ্ছে। কোলের উপরের ব্যাগটা অনেক আগে খসে পড়েছে। সে বিড়বিড় করে বলে উঠল, আপনি পাগল হয়ে গেছেন, আপনি পাগল হয়ে গেছেন। নির্ঝরের কান অবধি সে কথা পৌঁছলো কিনা কে জানে। সে আগের থেকে দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল, 3বার কবুল বলো। বলছো না কেন? বলবো না। তরির স্পষ্ট সুর শুনে মুহূর্তেই নির্ঝরের মুখভঙ্গি পাল্টে গেল। চোখে মুখে এসে ভর করল রাজ্যের সমস্ত রাগ। দাঁত কিরমির করে সে বলল, থাপ্পড় খাবে নাকি কবুল বলবে? বলবো না কবুল। আপনি একটা মানসিক রোগী। নির্ঝর আর কথা বাড়ালো না। শটান উঠে দাঁড়িয়ে পড়ল। দাঁত চেপে তরির দিকে কষিয়ে হাত উঠালো থাপ্পড় মারার জন্য। শেষ মুহূর্তে তরি মাথা সামান্য ঘুরিয়ে মুখ ঢেকে ফেলল। একটুর জন্য তার গালে থাপ্পড় পড়ল না। ভয় পেয়ে সে কেঁদে দিয়েছে অলরেডি। কাঁদতে কাঁদতে নির্ঝরের দিকে চেয়ে সে পরপর 3বার বলল, কবুল, কবুল, কবুল। নির্ঝরের ঠোঁটের কোণে বরাবরের মতো স্মিত হাসি ফুটে উঠল। ফিচেল হেসে ফের চেয়ার টেনে বসে পড়ল। ফোনটা নেড়ে চেড়ে বলল, তোমার বর তো বোবা, এ তো কবুল বলতে পারবে না। এর হয়ে আমি বলে দিচ্ছি। আর দেড়মোহর হিসেবে আজ তো আমি আছি তো। তোমার বর মারা গেলে বা তোমাদের ডিভোর্স হয়ে গেলে দেড়মোহর হিসেবে আমাকে পাচ্ছ তুমি। এটুকু বলে মেকি হাসলো নির্ঝর। গলার টোন পাল্টে তরির দিকে চেয়ে 3বার কবুল বলল। তারপর ভ্রু উঁচিয়ে ফোনটা তরির সামনে মেলে ধরে বলল, আজ থেকে তোমরা স্বামী স্ত্রী, কিন্তু তোমার বড় দুর্ভাগ্য তরি। মাত্রই বিয়ে হবে, অথচ এখনই তোমার এত প্রিয় স্বামীকে হারাতে হবে। বিধবা হয়ে যাবে তুমি। আহারে। তরির কথার ঝুলি যেন শূন্য হয়ে গেছে। সে শুধু অবাক হয়ে নির্ঝরের কর্মকাণ্ড দেখছে। নির্ঝর তার থেকে দৃষ্টি সরিয়ে ফোনের সিম খুলে ফেলল। সিমের এপিট ওপিট দেখে হঠাৎ করে অল্প একটু চাপে ভেঙে 3 টুকরো করে ফেলল। ঠোঁটের কোণে ফিচেল হাসি ধরে রেখে বলল, বড় দুঃখজনক ব্যাপার। বিয়ের প্রথম রাতে তোমার স্বামীর হার্ট অ্যাটাক হয়ে গেল। এবার সে মারা যাবে, তুমি বিধবা হবে। চিন্তা করো না, তখন তোমায় আমি বিয়ে করব। বিধবা বিয়ে করা পুণ্যের কাজ। বলেই নির্ঝর 1 সেকেন্ড অপেক্ষা করল না। ফোনটা সর্বশক্তি দিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। এক ঢিলে সেটার পার্টসগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। ভয়ে তরির অন্তরাত্মা কেঁপে উঠল। মুখ দিয়ে অস্ফুট শব্দ বের হতেই সে দ্রুত মুখ চেপে ধরল। নির্ঝরের মুখ থেকে হাসি গায়েব হয়ে গেছে। সমস্ত মুখ জুড়ে কেমন চাপা রাগ ফুটে উঠেছে। চোখজোড়া ধীরে ধীরে রং পাল্টাচ্ছে যেন। তরি আর কিছু বলার ফুরসত পেল না। বাহির থেকে মিলিত পদধ্বনির আওয়াজ আসছে। নির্ঝর গলার স্বর উঁচু করে ডাকল, আঙ্কেল ভিতরে আসুন, আর তাড়াতাড়ি করে সব প্রসেস কমপ্লিট করুন। ধবধবে সাদা পাজামা পাঞ্জাবি পরিহিত মাঝবয়সী এক ভদ্রলোক ভেতরে ঢুকলেন। মুচকি হেসে তিনি দাড়িতে বার কয়েক হাত বুলিয়ে মাথার টুপি ঠিক করলেন। এগিয়ে গিয়ে টেবিলে চেয়ার টেনে বসে পড়লেন। প্রায় সঙ্গে সঙ্গে 3 জন লোক এলো। এসে নির্ঝরের সাথে কুশল বিনিময় করলো। এদের মধ্যে 2 জনকে তরি চেনে। ফুপির বাসায় একবার দেখেছিল। তার কৌতূহল ভাব কাটাতে না কাটাতেই টুপি পরিহিত কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। বাস স্ট্যান্ডের দিকে এগুতে এগুতে নির্ঝরের ভেতর বড়সড় পরিবর্তন ঘটল। যে অনুভূতিগুলো এতদিন নিজের মনের গহীনে চেপে রেখেছিল, সেগুলো যেন একের পর এক বের হয়ে আসছে। বন্দি দশা থেকে একের পর এক ডানা মেলে ছুটছে। সে যেন হাওয়ায় ভাসছে। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি মনে হচ্ছে। তার জীবন সার্থক। সার্থক তার বেঁচে থাকা। পাশের এই তরুণীটি যে এখন তার বউ, তার বউ, নির্ঝর শাহরিয়ারের বউ। নির্ঝরের বুকের ভিতর চাপা আনন্দ খেলে যাচ্ছে। ভেতরে ভেতরে সে প্রবল উত্তেজিত, খুশির জোয়ারে ভেসে যাচ্ছে। কিন্তু বাইরে থেকে তার মুখ দেখে বিন্দু মাত্র কেউ আঁচ করতে পারবে না যে সে এতটা খুশি, যেমনটা তরি পারছে না। সে এক পা দুপা করে হাঁটছে আর ভীত সন্ত্রস্ত চোখে নির্ঝরের দিকে তাকাচ্ছে। বাস কাউন্টারে পৌঁছানোর পর তরি হাঁসফাঁস করে বলল, মানে বলছিলাম কি, আজ ঢাকা না গেলে হবে না? আমি ঢাকা যেতে চাই না। তাহলে কোথায় যেতে চাও? ফুপির বাড়ি? তোমার বাবা লাঠি নিয়ে বসে আছেন, পিটিয়ে তোমার গায়ের চামড়া তুলবে।
আর তোমার বাপের বাড়ি তোমার চাচারা দা কোড়াল এসব নিয়ে দাঁড়িয়ে আছে, গেলেই কেড়ে পিস পিস করে ফেলবে। কোন বাড়ি যেতে চাও বলো এবার? নির্ঝরের গলার স্বর কিছুটা উঁচু ছিল। বদৌলতে বেশ কিছু কৌতূহলী মুখ তাদের দিকে তাকালো। সবাই রাতের সফরকারী। নির্ঝর চারপাশে একবার নজর বুলিয়ে গলার স্বর নিচু করলো। চিবিয়ে চিবিয়ে বলে উঠল, বলো কোথায় যাবে? লাঠির আঘাত খাবে নাকি চাচাদের হাতে মার? তরির চোখ ফেটে জল বের হলো এবং প্রথমবারের মতো উপলব্ধি করলো সে কত বড় ভুল কাজ করেছে। আর যদি সময় মতো নির্ঝর না আসতো তাহলে কি যে হতো ভাবতেই শরীরে কাঁটা দিয়ে গেল। সে চোখের জল মুছে বলল, আপনি যেখানে নিয়ে যাবেন। নির্ঝরের মুখে হাসি বিস্তৃত হলো। তরির চোখে ধরা পড়বার ভয়ে খুব দ্রুত হাসিটুকু হজম করে নিল। তরিকে কাছাকাছি দাঁড় করিয়ে সে লোকাল বাসের দুটো টিকিট কেটে আনলো। বাস যখন ছাড়লো তখন ঘড়িতে রাত 2:48। জানালা ঘেঁষে তরিকে বসিয়ে তার পাশে নির্ঝর বসে পড়ল। বাসের শেষ যাত্রী তারা, একদম পেছনের সিট দুটো তারা পেয়েছে। নির্ঝরের এভাবে যাতায়াত করার অভ্যেস নেই। বাবার ব্যক্তিগত গাড়িতেই যাতায়াত করে অভ্যস্ত সে। কদাচিৎ বাসে উঠেছে বন্ধুদের সাথে, কিন্তু সেগুলো ছিল খুবই অল্প সময়ের জন্য। আজ লং জার্নিতে তার প্রচণ্ড ভয় করছে, নিজেকে নিয়ে নয়, তরিকে নিয়ে। সে অসুস্থ হয়ে পড়লে তরিকে সামলাবে কে? তার জানা মতে তরির এটা প্রথম ঢাকার জার্নি। সিটে গা এলিয়ে দেওয়ার পর নির্ঝর বুঝতে পারল সে বেশ অসুস্থ। মাথার আঘাতের জায়গা ব্যথার টনটনে, প্রচণ্ড ভার হয়ে আছে। সেই সাথে সে চোখ ঘুরিয়ে তরির দিকে তাকালো। বাসের ক্ষীণ লাইটের আলোতে দেখল তরির মুখে কোনো দুশ্চিন্তার ছাপ নেই, বরং সে কৌতূহল নিয়ে জানালা দিয়ে তাকিয়ে আছে। বাসের সাথে পাল্লা দিয়ে ছুটে চলা একের পর এক বহির্গমন দৃশ্যের দিকে চেয়ে আছে। নির্ঝর তরির দিকে চেয়ে থেকেই ক্লান্ত চোখজোড়া বন্ধ করল। কিছু সময় কেটে যেতেই আচমকা প্রবল ঝাঁকুনি অনুভব করল সে। বাসের একদম পিছনে হওয়ায় ঝাঁকুনিটা যেন কয়েক গুণ বেশি হয়ে এলো। ডান হাত নিয়ে সিটের হাতল চেপে নিজেকে নিয়ন্ত্রণ করতে কয়েক সেকেন্ডের বিনিময়ে তৃতীয় ঝাঁকি খেল নির্ঝর। সঙ্গে সঙ্গে ব্যথায় মৃদু আর্তনাদ করে চোখ খুলল সে। তাকিয়ে দেখল তরি হুমড়ি খেয়ে তার কোলের উপর আছড়ে পড়েছে। ভয়ার্থ মুখে তার পাঞ্জাবির কলার চেপে ধরে আছে। নির্ঝর এক হাতে তাকে জড়িয়ে বলল, আর একটু চিকন হওয়া উচিত ছিল তোমার, তাহলে প্রথম ঝাঁকুনি খেয়েই সরাসরি ঝুঁকে এসে পড়তে কয়েক সেকেন্ড কষ্ট কম হতো আমার। আর একটু চিকন হওয়া উচিত ছিল তোমার, তাহলে প্রথম ঝাঁকুনি খেয়েই সরাসরি বুকে এসে পড়তে কয়েক সেকেন্ড কষ্ট কম হতো আমার। নির্ঝরের নিচু স্বরের কথাগুলো কানে যেতেই তরির কান দিয়ে ধোঁয়া বের হওয়া শুরু হলো। লজ্জায় কুকড়ে দ্রুত মাথা নিচু করে পাঞ্জাবির কলার ছেড়ে দিল। তারপর হুড়মুড় করে নির্ঝরের হাত ঠেলে সিটে বসলো। মাঝে অনেকখানি দূরত্ব রেখে জানালার সাথে সেটে গেল সে। বাসের ঝাঁকুনি থেমে গেছে অনেক আগে। নির্ঝর আবার হাত পা ছড়িয়ে দিল। তরির দিকে চেয়ে অগোছালোভাবে বলল, তরি, পানির বোতলটা এগিয়ে দাও তো, বোতলের মুখটা খুলে দেবে। তোমাকে খুঁজতে খুঁজতে আমার সব শক্তি কর্পূরের মতো উবে গেছে। তরি সিটের পাশ থেকে দ্রুত বোতল হাতে নিল। বোতলে অর্ধেক পানি, বাকি অর্ধেক সে বাসে ওঠার আগে শেষ করেছে। বোতলের মুখ খুলে সে নির্ঝরের দিকে বাড়িয়ে দিল। বোতল নেওয়ার সময় নির্ঝর হালকাভাবে তার হাত ছুঁয়ে দিল। ইচ্ছেকৃতভাবে কিনা তরি বুঝতে পারল না, তবে বুকের ভিতর কেঁপে উঠল। হাতটা গুটিয়ে নিয়ে নির্ঝরের স্পর্শ করা জায়গায় বাম হাত রাখতে মনে পড়ল নির্ঝরের হাত অনেক গরম ছিল। জ্বর আসেনি তো? সে ক্ষিপ্র গতিতে এগিয়ে এলো। শটান নির্ঝরের কপালে হাত ছুঁয়ে চিন্তিত মুখে চেয়ে রইল। আস্তে আস্তে তার কপাল কুঁচকে গেল। স্পষ্ট সুর তুলে বলল, আপনার জ্বর এসছে নির্ঝর ভাই, শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে। অবাক হলেও খচ করে ভাই শব্দটা নির্ঝরের বুকে গিয়ে বিঁধল। সে মাথাটা সামান্য কাত করে তরির স্পর্শের বাইরে চলে গেল। কাট কাট গলায় বলল, পুড়ছে পুড়ুক, তোমাকে এত দরদ দেখাতে বলেছে কে? আপনার কথা পেছিয়ে যাচ্ছে নির্ঝর ভাই, চুপচাপ থাকুন। কথা পেঁচিয়ে যাচ্ছে, আরও যাবে, তাতে তোমার কি? ক্রেজি স্টুপিড। 6 কবুল বলে 2বার বিয়ে করে এখন ভাই বলে ডাকা হচ্ছে। ঢাকা গিয়ে আবার তোমায় বিয়ে করব, প্রয়োজনে হাজারবার বিয়ে করব, তবুও দেখে ছাড়বো তুমি কতদিন ভাই বলে ডাকো।
নির্ঝরের দুর্বল কণ্ঠের সব কথা তরির কান অবধি পৌঁছল না। সে চিন্তিত মুখের সামনে তাকালো। বাসের সবাই চোখ বন্ধ করে সিটে মাথা এলিয়ে আছে। ঘুমিয়ে পড়েছে অনেকে আবার ঘুমানোর চেষ্টা করছে। তার জার্নিতে কখনো ঘুম হয় না। চলন্ত গাড়িতে মনে হয় যখন তখন দুর্ঘটনা ঘটে যাবে। নির্ঝরের দিকে পুনরায় মনোযোগ দিল তরি। কেমন নেতিয়ে পড়ছে ধীরে ধীরে। জোরপূর্বক খুলে রাখা চোখ দুটো পিটপিট করে তার দিকে চেয়ে আছে। আধখোলা চোখ লাল বর্ণ ধারণ করেছে। তরি দ্বিতীয়বার চিন্তা না করে নির্ঝরের মাথাটা কাঁধের ওপর রাখতে চাইল। মাথায় হাত রেখে সামান্য এলিয়ে দিতেই নির্ঝর তার কাঁধ পেরিয়ে গুটি গুটি হয়ে তার কোলে শুয়ে পড়ল। প্রথমে তরি চমকালেও দ্রুত নিজেকে সামলে নিল। ব্যাগ হাতড়ে লম্বা ওড়না বের করে তার এক অংশ ভিজিয়ে নিল। নির্ঝরের মুখটা মুছে দিয়ে কপালে ভেজা অংশ চেপে ধরে রাখল। আর এক হাতে সাবধানে মাথার সেলাইয়ের জায়গা বাদ রেখে ছুলে হাত ছোয়ালো। নির্ঝর চোখ বন্ধ করে অচেতন হয়ে পড়ে আছে। সেন্স আছে কিনা তা নিয়ে তরি চিন্তিত। সে কানের কাছে মুখ নিয়ে বার কয়েক ডাকলো, নির্ঝর ভাই, নির্ঝর ভাই। নির্ঝর দুর্বলভাবে একটা হাত উঁচু করে মাছি তাড়ানোর ভঙ্গি করল। বিড়বিড় করে অস্পষ্টভাবে কিছু একটা বলল, যা তরির কান অবধি পৌঁছল না। সে পুনরায় ওড়না ভিজিয়ে নির্ঝরের কপালে চেপে ধরল। নির্ঝরের ঘুম ভাঙল ক্রমাগত বাজতে থাকা গাড়ির হর্নের শব্দে। কপাল কুঁচকে এলো তার। চোখ না খুলে বিরক্তি প্রকাশ করল সে। শব্দটা ধীরে ধীরে আরো প্রকট হচ্ছে। বুকের উপরও কিছু একটা অনুভব করছে সে। এতক্ষণে চোখ খোলার প্রয়োজন বোধ করল। চোখের পাতা খুলতে এক হাত সামনে তরির ঘুমন্ত মুখটা স্পষ্ট হলো। তরির মুখের কিছু অংশে সূর্যের হলদেটে রোদ এসে পড়েছে। উজ্জ্বল শ্যামলা মসৃণ ত্বকে আলো বিচ্ছুরিত হয়ে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো অবস্থা। জানালা দিয়ে আসা হালকা ঝিরিঝিরি বাতাসে কানের দুপাশের অল্প কিছু চুল উঠছে। দীর্ঘক্ষণ মুগ্ধ হয়ে ঘুমন্ত মুখের দিকে চেয়ে রইল সে। হুঁশ ফিরতেই চোখ সরিয়ে নিল। অনেকক্ষণ হলো তরির কোলে এভাবে শুয়ে আছে। নিশ্চয়ই পা ব্যথা হয়ে গেছে মেয়েটার। ধুর, কোথায় সে তরিকে আঁকড়ে রাখবে তা নয়, নিচেই পড়ে পড়ে ঘুমিয়েছে। তরির ঘুম যাতে ভেঙে না যায় সেজন্য নির্ঝর অতি সতর্কতার সহিত ওঠার চেষ্টা করল। মাথা সামান্য উঁচু করতেই বুঝতে পারল তরির ডান হাতে তার বুকের কাছের পাঞ্জাবির অংশ শক্ত হাতে আঁকড়ে ধরে আছে। দিনের শুরুর প্রথম হাসিটা তার ঠোঁটের কোণে ফুটে উঠল। সে বেশ বুঝতে পারছে আজকের সকাল থেকে তার নব্য জীবনের সূচনা হলো। আজ থেকেই মেয়েটা প্রতিনিয়ত তার হাসির কারণ হবে। হাজার বার তার প্রেমে পড়তে বাধ্য করবে। তার সযত্নে আঁকড়ে রাখা সবটুকু ভালোবাসার সাক্ষী হবে। তরির হাতটা সাবধানে ছাড়িয়ে নির্ঝর উঠে পড়ল। তরি যৎসামান্য নড়ে চড়ে আবার ঘুমের অতলে তলিয়ে গেল। নির্ঝর আড়ামোড়া ভেঙে চুপসই বসল। নিজেকে অনেক ঝরঝরে লাগছে। জ্বর নেই, যদিও পেটের কোনায় ক্ষুধার অস্তিত্ব টের পাচ্ছে। তবুও ঘুমটা প্রচুর কাজে দিয়েছে। বাস চলছে মাঝারি গতিতে। নির্ঝর তরির মাথাটা কাঁধে চেপে এক হাতে হালকা করে আগলে রাখল। ফোনটা হাতে নিয়ে সময় দেখল। অনেক বেলা হয়ে গেছে। বাস নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে আর বেশি দেরি নেই। বাস থামার মিনিট 2 আগে নির্ঝর ক্ষীণস্বরে তরিকে ডাকল। দুবার ডাকতেই তরি ধড়পড় করে উঠে পড়ল। সচকিত হয়ে চারিদিকে তাকালো। নির্ঝর তাকে আশ্বস্ত করে বলল, রিল্যাক্স তরি, আমরা পৌঁছে গেছি। কোথায় পৌঁছে গেছি? তরি নিজের মাঝে ফিরল। কোনো উত্তর না দিয়ে সে জানালা দিয়ে বাইরে তাকালো। কয়েক সেকেন্ড যেতেই সে নির্ঝরের দিকে তাকিয়ে চিন্তিত কণ্ঠে বলল, আপনার জ্বর কমেছে? নির্ঝর মাথাটা তরির মুখের সামনে এগিয়ে দিয়ে বলল, আমায় জিজ্ঞেস করছো কেন? আমি কি ডক্টর? নিজে পরীক্ষা করে দেখো। তরি কপাল কুঁচকে কিছুক্ষণ নির্ঝরের দিকে চেয়ে রইল। তারপর ডান হাতটা বাড়িয়ে হালকা করে নির্ঝরের কপাল ছুঁয়ে দিল। ছোট শ্বাস ফেলে বলল, এখন জ্বর নেই। রাতের বেলা তাপমাত্রা এতটা বেশি ছিল যে ভয় পেয়ে গিয়েছিলাম। আবার বিধবা হয়ে যাবে কিনা তা নিয়ে চিন্তা হচ্ছিল, তাই তো? আপনি সবসময় মজা করার মুডে থাকেন কেন? খবরদার বাড়াবাড়ি করবেন না। করলে কি করবে?
নির্ঝরের নির্বিকার একগুঁয়েমিতে তরির রাগ তরতর করে বেড়ে গেল। এই মিষ্টির সকালে মনটা ধীরে ধীরে বিষিয়ে যাচ্ছে যেন। সে ডান হাতের একটা আঙ্গুল তুলে আবার গুটিয়ে নিল। এই ছেলের সাথে যত কথা কম বলবে ততই মঙ্গল। মুখ ঘুরিয়ে আবার জানালার ওপাশে তাকালো। প্রায় সঙ্গে সঙ্গে বাস থামলো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো নির্ঝর। গলায় ঝুলানো টাওয়েল দিয়ে হাত মুখ মুছে দেখলো তরি রুমে নেই। এগিয়ে গিয়ে বিশাল আকৃতির লম্বা ব্যালকনির এ মাথা থেকে ও মাথা দৃষ্টি বুলিয়ে দেখল তরি সেখানেও নেই। তার কপাল কুঁচকে গেল। তবে কি ওয়াশরুম থেকে এখনো বের হয়নি? সে গলা উঁচু করে ডাকলো, তরি, হ্যাঁ তরি। কোনো প্রতি উত্তর আসলো না। সে আর ডাকলো না। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঘুরে ফিরে মাথার ব্যান্ডেজগুলো পরখ করলো। তরির থেকে পাওয়া প্রথম উপহার তার ভালোবাসার আঘাত। মুচকি হেসে সে রুম থেকে বের হলো। ড্রয়িং রুমে চোখ পড়তেই নির্ঝরের মুখের হাসি গায়েব হয়ে গেল। তরি এখনো ফ্রেশ হয়নি, অথচ সে বেশ কয়েকবার তাকে ড্রয়িং রুমের সাথে লাগোয়া ওয়াশরুমে শাওয়ার নিতে বলেছে। অপরিষ্কার জিনিস যেমন তার পছন্দ নয়, তেমনি অপরিষ্কার মানুষও। কিন্তু তার অবচেতন মন কু ডাক গাইছে। বারবার বলছে এতগুলো বছর ধরে যে মেয়েটা তার রাত জাগার একমাত্র কারণ, তার একলা রাজ্যের একমাত্র রানী, তার কল্পনার শহরের একমাত্র স্থায়ী বাসিন্দা, এই মেয়েটি কিছুটা অপরিষ্কার থাকতে পছন্দ করে। সে এগিয়ে গিয়ে তরির পিছনে দাঁড়ালো। তরি তার দিকে পিঠ রেখে খুব মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে। আসার পথে নির্ঝর কয়েক ব্যাগ খাবার কিনে নিয়ে এসেছিল। সে তরির পাশে গিয়ে দাঁড়ালো। ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে চোখ ছোট ছোট করে পড়ল। তরির হাত থেমে গেল। এক পলক নির্ঝরের দিকে চেয়ে আবার খাওয়ায় মনোযোগ দিল। এক লোকমা বিরিয়ানি মুখে পুরে মাথা নেড়ে অসম্মতি জানালো। অর্থাৎ সে শাওয়ার নেয়নি। নির্ঝর চেয়ার টেনে তার পাশে বসে বলল, কেন এত ঘন্টা জার্নি শেষে শাওয়ার নেওয়ার প্রয়োজন বোধ করলে না? আমি অসুস্থ শরীর নিয়ে গলা পর্যন্ত পানি দিয়ে ভেজালাম, আর তুমি? তরি চোখ উল্টে একবার নির্ঝরের দিকে তাকালো। নির্ঝরকে ভোরের শিশির ভেজা ঘাসের মতো স্নিগ্ধ লাগছে, ঝকঝকে তকতকে। ইতিমধ্যেই সে ড্রেস চেঞ্জ করে ফেলেছে। পরনে সাদা কালোর কম্বিনেশনের ট্রাউজার আর ফুল স্লিভ ব্ল্যাক টি শার্ট। সে চোখ সরিয়ে মুখের খাবারটুকু গিলে ফেলল। আহ, যা ক্ষুধা লেগেছিল না! তৃপ্তির ঠেকুর তুলে বলল, বাবা মা ফোন দিচ্ছে না কেন? মানে আমার বাবা মা, ফুপি, এরা তো কেউ খোঁজ নিচ্ছে না। আপনার মুখের কথা সবাই বিশ্বাস করে নিল। নির্ঝর নিচের প্লেটে আবার ঢেলে বলল, ও নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, বড় মায়ের সাথে কথা বলে নিয়েছি। আর তাছাড়া আমাদের বিয়ের রেজিস্ট্রি পেপার রাতেই বাড়িতে পাঠিয়ে দিয়েছি, সেজন্য সবাই এত নিশ্চিন্তে রয়েছে। বুঝলাম। তরি প্লেটে হাত ধুয়ে কয়েক ঢোক পানি খেলো। তারপর উঠে চেয়ার ছেড়ে কয়েক পা গিয়ে আবার দাঁড়িয়ে পড়ল। ঘন ঘন হাই তুলে বলল, এই বাসায় তো অনেকগুলো রুম দেখেছি, কোনটাতে আমি ঘুমাবো? প্রচুর ঘুম পাচ্ছে, রাতে এক ছটাক ঘুমাইনি। ইম্পসিবল, এখনই ঘুমাবে মানে? সরি, আমার আর তোমার অর্থাৎ আমাদের রুমে নিয়ে গিয়ে শাওয়ার নেব, তারপরে বিছানায় ঘুমিয়ে পড়বে। আমি বিকেলবেলা ঘুম থেকে উঠে শাওয়ার নিব। ঘন ঘন হাই তুলে বলল। তরি এক মুহূর্ত অপেক্ষা করল না। ড্রয়িং রুমের লম্বা সোফায় পা ভাঁজ করে শুয়ে পড়ল। চোখজোড়া বন্ধ করতে হাতে হ্যাচকা টান অনুভব করল। কপাল কুঁচকে তাকাতে নির্ঝর তাকে এক ঝটকায় কোলে তুলে নিল। সে হাত পা ছোড়াছুড়ি করতে করতে বলল, আপনি একটা ছাগল, মানসিক ছাগল। ছাড়ুন আমায়, নিচে নামান। নির্ঝর কোনো বাক্য ব্যয় করল না। নির্বিকার হেঁটে গিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। শাওয়ারের নিচে তরিকে দাঁড় করিয়ে বলল, নো ছোড়াছুড়ি, আমার ফুটো মাথায় পানি গেলে কিন্তু আবার বিধবা হয়ে যাবে তুমি। একবার বিধবা হলে আমার মতো মহানুভবেরা বিয়ে করে, দ্বিতীয়বার বিধবা হলে কেউ বিয়ে করবে না। তরিকে এক হাতে চেপে ধরে শাওয়ার অন করল সে। কয়েক মিনিটের ব্যবধানে তরি আধ ভেজা হয়ে গেল। সে বিস্ময় নিয়ে প্রশ্ন করল, আপনি এখনো ওয়াশরুম থেকে বের হচ্ছেন না কেন? নির্ঝর শাওয়ার বন্ধ করে নিচু মাথা উঁচু করে তরির মুখের দিকে তাকালো।
তরি ভ্রুকুচকে তার দিকে চেয়ে আছে। চুল বেয়ে জলের ধারা গড়িয়ে পড়ছে, ভেজা ঠোঁট যুগল তীর তীর করে কাঁপছে। নির্ঝর শুকনো ঢোক গিলে তরির হাত ছেড়ে দিল। এক পা পিছিয়ে যেতে তার চোখ আটকে গেল তরির উন্মুক্ত ঘাড়ে, যেখানে আঙ্গুলের নখের আঁচড় অনেকটা গভীর। নির্ঝর কপালের খাদ গভীর করে কিছু একটা চিন্তা করল। পরক্ষণে মুখে এসে ভর করল চিন্তার ছাপ। গতকালের কথা স্মরণ হলো তার। তরির ঘাড়ের আঁচড়ের দাগগুলো তো তার সৃষ্ট। মনে মনে নিজেকে গালিগালাজ করল সে। ভেতরে সৃষ্ট অপরাধ বোধ থেকে মুক্তি লাভের জন্য কিনা জানা নেই তার। সে অতি আশ্চর্য একটা কাজ করে বসল। আচমকা এগিয়ে গিয়ে তরিকে দুহাতে জড়িয়ে ঘাড়ের ক্ষতের উপর ঘন ঘন কতগুলো চুমু খেলো। ব্যাপারটা ঘটল কয়েক সেকেন্ডে। সংবিত ফিরে পেতেই সে ঝড়ের গতিতে তরিকে ছেড়ে ওয়াশরুম থেকে বের হয়ে গেল। তরি ওয়াশরুমের দরজা অল্প একটু সরিয়ে বাইরে উকি দিল। চারপাশে নজর বুলিয়ে দেখল নির্ঝর রুমে নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে সে ভেজা কাপড়ে বাইরে বের হলো। কাপড়ের ব্যাগটা চোখে পড়ছে না। উপরে ওঠার সময় নির্ঝর ব্যাগটা হাতে নিয়েছিল। কোথায় রেখেছে কে জানে। সে ভেজা কাপড়ের সম্পূর্ণ রুম হেঁটে হেঁটে নিচের ব্যাগটা খুঁজল। না পেয়ে আধখোলা আলমারির দিকে এগুলো। আলমারির পাল্লা সরাতে তার বিগত বছরগুলো ড্রেস চোখে পড়ল। একটা তাকে তার কাপড়গুলো গুছিয়ে রাখা। ব্যাগটা আশেপাশে নেই। তরি অবাক হলো না। সে অবাক হওয়ার মুডে নেই। মাথার মধ্যে এখনও ঘুরছে কিছুক্ষণ আগে করা নির্ঝরের কাজটি। সে আন মনে একবার ডান হাতটা ঘাড়ে বোলালো। কিয়ৎক্ষণ মৌন থেকে খুব দ্রুত একটা 3 পিস হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। ভেজা কাপড়গুলো ধুয়ে বালতিতে রাখতে বাইরে থেকে ধারাম করে কিছু পড়ার আওয়াজ কানে এলো তরির। সেই সাথে নির্ঝরের ব্যথাতুর কণ্ঠের আর্তনাদ। চমকে উঠল সে। দ্রুত ওয়াশরুমের দরজা খুলে সামনে তাকাতেই চোখ কোটর থেকে বের হওয়ার উপক্রম। নির্ঝর চিৎ পটাং হয়ে মেঝেতে শুয়ে আছে। চোখ মুখ কুঁচকে ব্যথা সহ্য করার চেষ্টা করছে। সে এক দৌড়ে এগিয়ে গেল। ঝুঁকে নির্ঝরের মুখের দিকে তাকালো। নিজের হাসি চেপে রেখে কৌতূহল নিয়ে প্রশ্ন করল, আপনি এভাবে ফ্লোরে শুয়ে আছেন কেন? নির্ঝর ব্যথায় নীল হয়ে যাওয়া চোখ মেলে তরির দিকে তাকালো। দাঁত কিরমির করে পড়ল। ফ্লোরে ভিটামিন আছে, ফ্লোরে ভিটামিন ই আছে, যেটা মস্তিষ্কের জন্য খুবই উপকারী। সেজন্য শুয়ে আছি। কোনো সমস্যা? না, সমস্যা থাকবে কেন? ঘাড় তারা ডিঙি, তোমার মস্তিষ্ক সুবিধার না। আমার পাশে শুয়ে ভিটামিন ই শোষণ করছো। আমার কোনো ভিটামিন ফিটামিন দরকার নেই, আপনি শুয়ে থাকুন। নির্ঝর ঠাস করে উত্তর দিল, দরকার আছে। তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বোকা। তোমার মস্তিষ্ক ভিটামিনজনিত অপুষ্টিতে ভুগছে। ফ্লোরে এইভাবে ভিজিয়ে রেখেছো কেন? তরি ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। সোজা হয়ে দাঁড়িয়ে বলল, ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকিনি, সেজন্য ভেজা কাপড়ে রুমে ঢুকেছিলাম। সহজে খুঁজে না পেয়ে রুমে বারবার কয়েকবার চক্কর দিতে হয়েছে। মহান কাজ করেছো গো। তা আমাকে আগে ভাগে অবগত না করার জন্য ধন্যবাদ। আগে থেকে সতর্ক হলে ভিটামিন শোষণ করতে পারতাম না। আজ থেকে নিয়মিত ফ্লোর ভিজিয়ে রাখবো, তাহলে কি বলেন? নির্ঝর কিছু বলল না। দুর্বল শরীর নিয়ে দুহাত ফ্লোরে শক্ত করে চেপে ওঠার চেষ্টা করল। একই তার কপালে ছুটল। দেখা হওয়ার পর থেকে একের পর এক আঘাত করে যাচ্ছে, ব্যথা দিয়ে যাচ্ছে। কোথায় এখন একটু তার ঠোঁটের কোণে হাসির রেখা দেখা দিল। খুব শীঘ্রই সে মুখটা থমথমে করে ফেলল। ফ্লোর থেকে উঠতে বেগ পেতে হচ্ছে দেখে তরি হাত বাড়িয়ে বলল, আমি কি একটু ধরবো? হাত মানে সাহায্য করব? না, তুমি সাংঘাতিক। কেমিস্ট্রি ল্যাবে যেমন তেজস্ক্রিয় পদার্থগুলো সংরক্ষণের বোতলে বিভিন্ন সাংঘাতিক চিহ্ন দিয়ে তার ক্ষতিকারক সম্পর্কে অবগত করে রাখা হয়, তোমারও তেমনি কপালে সিলমোহর করে দেওয়া উচিত। বিপজ্জনক ও সাংঘাতিক। দূরে থাকুন। বুঝতে পেরেছো? তো দূরে থাকেন কেন? বাধা দিয়েছে কে? দূরেই তো রয়েছে। আমার দূরে থাকা তো তোমার সহ্য হচ্ছে না, সেই জন্য ফ্লোরে পানি ঢেলে রেখেছো। আপনার চোখ কোথায় থাকে? মেয়েদের গাল ঘাড় খুঁজে বেড়ায় সবসময়। বিড়বিড় করে বলে তরি সরে আসলো। নির্ঝর ততক্ষণে বসে পড়েছে। সে ফ্লোরে দুহাত রেখে হামাগুড়ি দিয়ে বিছানার কাছে আসলো।
কোনো রকমে বিছানায় উঠে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। তাকে একবার ডাক্তারের কাছে যেতে হবে। ভেজা চুলগুলো ছেড়ে তরি ব্যালকনি থেকে বের হলো। নির্ঝর চোখের উপর হাত রেখে আঙ্গুলের ফোকর দিয়ে তরির দিকে তাকালো। সঙ্গে সঙ্গে তার বুকের ধুকপুকানি বেড়ে গেল। রোজ স্বপ্নে দেখা মেয়েটা এভাবে তার রুমে তার চোখের সামনে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। কেমন বিশ্বাস হতে চায় না। এই গত পরশু রাতে যখন লুকিয়ে ছবি তুলেছিল তখন কত ভয় ছিল বুকের ভেতর। একটু ছুঁয়ে দিতে গিয়ে কতবার নিজেকে গুটিয়ে নিয়েছে, কত হাজার বার আবার এগিয়ে গিয়েছে। অথচ মাত্র কিছু সময়ের ব্যবধানে মেয়েটা তার বউ হয়ে গেল, তার অর্ধাঙ্গিনী। ঠিক অর্ধাঙ্গিনী নয়, সম্পূর্ণাঙ্গিনী। তরি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে একবার পিছনে ঘুরে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝর সঙ্গে সঙ্গে দু চোখ বন্ধ করে ফেলল। একটু পর চোখ খুলে দেখল তরি আয়নার সামনে বসে পড়েছে। মাথার চুলে খুব মনোযোগ দিয়ে সিঁথি তুলছে। নির্ঝর কিছুক্ষণ মুগ্ধ নয়নে সেই দৃশ্য দেখল। সচকিত হতে ঘুম চড়ানো কণ্ঠে বলল, নৌকা, রাতে ঘুমোয়নি তোমার? আমার পাশে এসে ঘুমিয়ে পড়ো। তরি চট করে বলল, না, তোমার কথার মধ্যে এত নেগেটিভিটি ছড়াও কেন? সবসময় শুধু না না না, একটু পজিটিভ মাইন্ডেড হতে পারো না? তরি কিছু বলল না। নির্ঝর একটা হাই তুলে পাশ ফিরে দেওয়ালের দিকে মুখ দিল। কঠোর গলায় বলল, নো মোর টক্স, পাশে এসে শুয়ে পড়ো। ও হ্যাঁ, খবরদার, ঘুমের ঘরে কিন্তু হাই আসি আর হাই বাটন ফোন করতে পারবে না। আমি কিন্তু এসব টলারেট করতে পারবো না। নির্ঝরের আর কোনো কথা তরির কানে এলো না। সে স্তব্ধ হয়ে কিছুক্ষণ নির্ঝরের পিঠের দিকে চেয়ে রইল। তার সব কিছু এখনও কেমন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। মনে হচ্ছে সে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের কোনো স্বপ্ন দেখছে। স্বপ্নে অল্প সময়কে অনেক দীর্ঘ মনে হয় বলে এই স্বপ্নটা ভাঙছে না। অনেক বড় স্বপ্ন মনে হচ্ছে, কিন্তু তার অপর মন জানে এটা স্বপ্ন নয়। এই যে এত কিছু ঘটছে সব বাস্তব। সে আয়নার সামনে থেকে উঠে পড়ল। আরেক নজর নির্ঝরের দিকে চেয়ে রুমের বাইরে পা রাখল। তরির ঘুম হালকা হতেই পাশ ফিরতে নিল, পারল না। নিজেকে কারো বাহু বন্ধনে আবদ্ধ মনে হলো। মস্তিষ্কের থ্যালামাস কাজ করতেই তড়িৎ গতিতে চোখ খুলল সে। চোখ খুলতেই নির্ঝরের ঘুমন্ত মুখের প্রতিচ্ছবি দৃষ্টিপটে ভেসে উঠল। তাকে বুকে চড়িয়ে ঘুমিয়ে আছে। তরির গা গুলিয়ে উঠল। সে তো ড্রয়িং রুমের সোফায় ঘুমিয়েছিল, নির্ঝরের বিছানায় এলো কি করে? নির্ঝরের গরম নিঃশ্বাস তরির কপালের কাছটাতে আছড়ে পড়ছে। সে কিছুক্ষণ চুপচাপ রইল। ভেতরে রক্ত চলাচলের গতি বেড়ে যেতেই শুকনো ঢোক গিলল। তারপর খুব সাবধানে পিঠের কাছে চড়িয়ে রাখা নির্ঝরের হাতটা সরালো তরি। আস্তে করে উঠে বিছানা ছেড়ে নামল। নির্ঝরের পিঠের নিচে থাকা ওড়নাটা একটু একটু করে টেনে বের করে গায়ে চড়ালো। কয়েক পা দরজার দিকে এগিয়ে গিয়ে আবার পেছন ফিরে এলো। নির্ঝরের ঘুমন্ত মুখের দিকে চেয়ে তার প্রথমবারের মতো মনে ছেলেটাকে যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ নয়। রান্নাঘর থেকে খুটখাট আওয়াজ আসছে। তরি সরে গিয়ে রান্নাঘরে ঢুকলো। ধবধবে সাদা একটা বিড়াল ইতিউতি করছে। তাকে দেখে দীর্ঘক্ষণ নীল চোখ মেলে তাকিয়ে রইল। তরি মুচকি হেসে হাত বাড়িয়ে পড়ল। কাছায়। বিড়ালটা এখনো ঠাই দাঁড়িয়ে আছে। তরি ধীর পায়ে এগিয়ে গিয়ে ধরতে নিতে এক লাফে রান্নাঘরের খোলা জানালা দিয়ে পালিয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে সে ডেকচিতে গরম পানি তুলে দিল। চা বানাবে। তার গ্রামের বাড়ির মোড়ের মজনু চাচা চা বিক্রি করত। ছোট্ট খুপড়ির মতো দোকান ছিল। কি ভালো চা বানাতো মজনু চাচা। চায়ের উপর দুধের স্বর ভাসত সব সময়। আবার কবে না কবে মজনু চাচার হাতের চা খেতে পারবে ভেবেই তরির মন খারাপ হয়ে গেল। চায়ের কাপে চুমুক দিয়ে তরির আশিকের কথা মনে পড়ল। আশিকের সাথে তার প্রথম সাক্ষাৎ হয় কলেজে যাওয়ার 4র্থ দিনে। তার ক্লাসের ক্যাপ্টেন বড় ভাইদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। হুট করে আশিককে সে দেখতে পায়।
আশিকের চেহারায় একটা বাচ্চামো ছিল, যা দেখে তরি ভেবেছিল ছেলেটা হয়তো তাদের ক্লাসের। সেজন্য সে সালাম দেয়নি, পরক্ষণে তাকে এক বড় ভাই ধমক দিয়েছিল। সিনিয়র হওয়া সত্ত্বেও সালাম কেন দিল না? তারপর সে নিজের ভুল বুঝতে পেরে সালাম দিয়েছিল। প্রথম দিনই আশিকের তার প্রতি তাকানো অদ্ভুত দৃষ্টি লক্ষ্য করেছিল সে। এরপর মাঝে মধ্যে কলেজে দেখা হতো। মাস তিনেক আগে তাকে প্রপোজ করতে সে রাজি হয়ে যায়। আশিকের কোনো কিছুতে তার কখনো সন্দেহ জন্মেনি, অথচ কেন যে ছেলেটা তাকে বিয়ে করতে এলো না কে জানে। তরির চোখের কোণে পানি জমে উঠল। পেটে হালকা ক্ষুধার অস্তিত্ব টের পেতেই ফ্রিজ থেকে মিষ্টি বের করে দুটো খেলো সে। সাথে চায়ের কাপ খালি করার পর নির্ঝরের কথা মনে হলো। সে তো বাড়িতে একা নয়, আরও একটা মানুষ আছে, অথচ ব্যাপারটা বেমালুম ভুলে গেছে। বাড়তি চাটুকু কাপে ঢেলে রুমে ঢুকলো তরি। নির্ঝর মাথা কাত করে শুয়ে আছে। স্টেজের জায়গায় ব্যান্ডেজ খুলে যাওয়ার মতো হয়েছে। সে চায়ের কাপ বিছানার কাছের সেন্টার টেবিলে রেখে ব্যান্ডেজে হাত রাখল। সঙ্গে সঙ্গে নির্ঝর মুখটা ঘোরালো। তরি আহত স্বরে বলল। মাথার ওষুধ খাচ্ছেন না আপনি? কয়েক সেকেন্ড সময় নিয়ে নির্ঝর ঘুম চড়ানো কণ্ঠে বলল। গতকালের সব মেডিসিন তো বড় মায়ের বাসায় রেখে এসেছি। এখানে ব্যথার আর জ্বরে যে মেডিসিনগুলো ছিল সেগুলো খেয়েছি। ব্যান্ডেজ খুলে যাচ্ছে। খুলবে না? যা দৌড়ানি খাইয়েছো আমায়! আমার 26 বছর বয়সে সব হাঁটার দূরত্ব একত্রে করলেও এত হবে না। আপনি ডাক্তারের কাছে যান। তরির কণ্ঠস্বরে কেমন অধিকার বোধ ফুটে উঠেছে। নিজের অজান্তে নির্ঝর হেসে ফেলল। বিছানা ছেড়ে আস্তে আস্তে উঠে বসল। হাত বাড়িয়ে চায়ের কাপে নিয়ে তাকে চুমুক দিল। মুখ তুলে তরির দিকে তাকিয়ে বলল। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো, আমার সাথে হসপিটালে যাবে।